This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে ফুরফুরা হাই মাদ্রাসা ভোটে শাসক দলের ধাক্কা, ভোটে সিপিএম আইএসএফ জোট প্রার্থীর কাছে হার শাসক প্রার্থীর। ৬টি আসনে জয়ী আইএসএফ প্রার্থী। ভোট ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা ফুরফুরা শরীফ। ২০১১ সালের পর থেকে এই হাই মাদ্রাসায় কোনো নির্বাচন হয়নি। বিরোধী শিবির আদালতের দ্বারস্থ হয়। হাইকোর্টের নির্দেশে এদিন হাই মাদ্রাসা পরিচালন সমিতির ভোট হয়। তারা আমাদেরকে মন খুলে দোয়াত তুলে ভোট দিয়েছেন, তাই আমরা আইএসএফের কর্মীরা জিতেছে। আমরা চাইব যে এই মাদ্রাসা দুর্নীতি ভরে ছিল, সেই দুর্নীতি মুক্ত করব। আমরা মাদ্রাসার উন্নয়ন আরও ভালোভাবে যাতে পরিচালনা করা যায় সেই চেষ্টা আমরা করব। মাদ্রাসার যেসব উন্নয়ন হয়েছে এতে অনেক দুর্নীতি আছে, সেই দুর্নীতি আমরা খুঁজে বের করব। অন্যদিকে মুর্শিদাবাদ, সেখানেও হাই মাদ্রাসার ভোটে বিরোধী জোটেরই জয় জয়কার। জলঙ্গি কাটাবাড়িতে জয়ী হয়েছে বাম কংগ্রেস জোট। ৬টি আসনেই তারা জোট জিতেছে, আর খালি হাতে ফিরতে হলো শাসক দলকে। আমাদের এখানে আত্মবিশ্বাস ছিল, আমাদের পঞ্চায়েত আমরা জোটে চালাচ্ছি। মানুষ যাতে সর্বশ্রেষ্ঠভাবে আমাদের যে সহযোগিতা যেভাবে প্রয়োজন আমরা সেভাবেই তাদেরকে আমরা দেখে চলবো। এইভাবেই যে পরিস্থিতিতে যাতে কোনো রকমের সমস্যা তৈরি না হয় আমরা সেই কমিটি যেভাবে তৈরি করে দিয়ে সুস্থভাবে মানুষ যাতে চলাফেরা করতে পারে, স্কুল থেকে যাতে কোনো প্রয়োজনীয় জিনিস যারা সঠিকভাবে পায়, সঠিকভাবে সেবা পায়, সেই সঠিকভাবে আমরা চালিয়ে যাব। দলই হোক না কেন, মানুষ জনগণ ভালোবাসাকে যদি কেউ ভাবে যে আমি শেষ কথা বলবো, সেটা হবে না। জনগণ শেষ কথা বলবে। মানুষের ভরসা আছে। এখানে কাটাবাড়ি অঞ্চল জোটের পক্ষে চলছে, প্রধান আছে সিপিএমের পক্ষের জোট, মানুষ আস্থা আছে। আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তিনি ঠিক কি বলেছেন শোনাই একবার। যদি এই ধরনের শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেস দিকে দিকে পরাজিত হবে। এই ভোটে হারার ভয়ে তারা নির্বাচনের ডেটকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। অবশেষে আমাদের পক্ষ থেকে কোর্টে গিয়েছিলাম, হাইকোর্ট থেকে রায় দেওয়ার পরে ডেডলাইন দিয়েছিল 31শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। আজকে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে পরাস্ত হয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ধরনের নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে বিভিন্ন মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনগুলোকে বন্ধ করে রেখেছে বা ডেটকে তারা এক্সটেন্ড করছে। যে রাজ্যের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেস এবং শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেসের এই দুর্দশার চারিদিকে হবে। প্রদীপ্তকান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গেছে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকাংশ ভোট। সেখানে দাঁড়িয়ে ২৪শে নির্বাচনের আগে মাদ্রাসার ভোটে দুটো জায়গায় তৃণমূলের এই পরাজয় অশনি সংকেত কি? দেখো, অবশ্যই তৃণমূল কংগ্রেসকে ভাবাবে বটে, কিন্তু মাদ্রাসা বা সমবায়ের মতো যে নির্বাচন সেটা একেবারে স্থানীয় স্তরের নির্বাচনের কথাই বলা যায়। ফলে সেটা লোকসভা নির্বাচনে কতটা তার প্রভাব পড়বে কি পড়বে না সেটা হয়তো সময় বলবে। কিন্তু শুভজিৎ, ভালো করে খেয়াল করলে আমরা দেখব এই পঞ্চায়েত ভোটের আগেও বেশ কয়েকটা সমবায়ের নির্বাচন, হাই মাদ্রাসার নির্বাচন, স্কুলের পরিচালন সমিতি, সেখানে দেখা গিয়েছিল শাসক দল পরাস্ত হয়েছিল। কিন্তু পঞ্চায়েত ভোটে কিন্তু সেই সমস্ত এলাকায় নিজেদের গড় অটুট রাখতে পেরেছিল তৃণমূল কংগ্রেস। অবশ্যই সংখ্যালঘু এলাকায় সংখ্যালঘুরা ক্ষোভ বাড়ছে, এটা নিয়ে চর্চা জল্পনা আছে। কিন্তু লোকসভার মতো যখন বৃহত্তর প্রেক্ষাপটে নির্বাচন হবে, বিজেপি বিরোধিতার সুর যখন চড়া করবে তৃণমূল কংগ্রেস, তখন কি সংখ্যালঘুরা বিজেপি বিরোধিতার জন্য তৃণমূলকে বেছে নেবে নাকি জোটকে বেছে নেবে, সেটার উত্তর হয়তো সময় বলবে। তবে স্থানীয় স্তরে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রভাব এই সমস্ত হাই মাদ্রাসা হোক, সমবায়ের মতো নির্বাচন হোক, সেখানে যথেষ্ট কমছে। তার কারণ যেটা বিরোধীরা বলছে, যে কথা আইএসএফ এর নেতৃত্ব বললেন ফুরফুরা শরীফের ক্ষেত্রে, এই দুর্নীতিটা, স্থানীয় স্তরের দুর্নীতিকে উপড়ে ফেলাই সাধারণ মানুষ তাদের লক্ষ্য বলে মনে করছেন, এবং তার প্রতিফলনই এই যে দুটি নির্বাচন হলো সেখানে স্পষ্ট হয়েছে। শুভজিৎ, ধন্যবাদ। আর এদিকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে হলদিয়ায় পূর্ণ শাসক শিবিরের পার্টি অফিস। বিজেপির বিরুদ্ধে অভিযোগের তীর। হলদিয়া পুরসভার 23 নম্বর রঘুনাথ চক বুথের তৃণমূল কার্যালয়ে আগুন। এলাকাতে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে যান জেলার যুব তৃণমূল সভাপতি সহ অন্য কর্মীরাও।
কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, এই যে বিজেপির বিরুদ্ধে তো শাসক শিবির অভিযোগ তুলছে এই গোটা ঘটনার ক্ষেত্রে, বিজেপির কি বক্তব্য? প্রতিষ্ঠা দিবসে এই অভিযোগটা শাসক দলের তরফ থেকে তাদের দিকে উঠে আসছে। দেখো, গতকাল গভীর রাত্রে কে বা কারা এই ভবানীপুর থানার অন্তর্গত হলদিয়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের রঘুনাথ চকের এই যে বুথের যে তৃণমূল কার্যালয় সেখানে আগুন দিয়েছে, কে বা কারা দিয়েছে সেটা যদিও তৃণমূল নেতৃত্ব অভিযোগ করছে বিজেপির দিকে, কিন্তু বিজেপি এই সমগ্র অভিযোগটা পুরোপুরি নকশাত করেছে। ওরা বলতে চাইছে, অর্থাৎ বিজেপি নেতৃত্বের দাবি যে তৃণমূল নেতৃত্ব জন্মদিন অর্থাৎ তাদের দলীয় যে কার্যালয় সেই নিজেরা আগুন দিয়েই জন্মদিনে নতুন করে আকর্ষণ সৃষ্টি করছে। এবং হলদিয়া পৌরসভা এলাকার মধ্যে যেহেতু সামনেই হলদিয়া পৌরসভার পৌর নির্বাচন রয়েছে, সেই বিষয়টাকে মাথায় রেখে নতুন বছরে নতুন করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। যদিও সমগ্র অভিযোগ নিয়ে দুই পক্ষের মধ্যে অর্থাৎ তৃণমূল এবং বিজেপি দুই পক্ষের মধ্যে চাপানুতো যেমনটা চলছে, হলদিয়ার ভবানীপুর থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির স্থানীয় বেশ কিছু নেতৃত্বের বিরুদ্ধে বলে এমনটাই আমরা জানতে পারছি। ঘটনাস্থলে তৃণমূল দিকে নজর রাখো, আবারও পরবর্তীতে যোগাযোগ করছি। পদ্মার অধিকারী, শ্যামলাদক, আরমান ভোলা সহ শুভেন্দু অনুগামী যে টিম, এই ত্রয়ী মদতে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে অমানবিক কাজ করেছে। এর মাস্টার মাইন্ডকে কান ধরে নিয়ে এসে এখানে আমরা তার উপযুক্ত বিচার করব। পুলিশ প্রশাসনকে 12 ঘন্টা সময় দেব, উপযুক্ত ব্যবস্থা না নেয় আমরা 12 ঘন্টা পরে আন্দোলনে নামব। কোয়েল, একটা ছবি দেখায় পশ্চিম মেদিনীপুরে, দেখো 2024 পড়ে গেল, তাও এই ছবি আমাদেরকে দেখতে হচ্ছে। ডাইনি অপবাদে আদিবাসী মহিলা ও তার পরিবারকে একঘরে করে দেওয়ার অভিযোগ। 2 বছর একঘরে ওই পরিবার। অভিযোগ 50,000 টাকা জরিমানা দাবি করেন গ্রামের মোড়লরা। পুলিশ প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হয়নি বলে অভিযোগ। জানা গেছে 2 বছর আগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের নীলগঞ্জ গ্রামে এক নাবালক সহ 2 জনের মৃত্যু হয়। তারপরেই গ্রামের কিছু লোকজন ওই আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে একঘরে করে দেয় বলে অভিযোগ। মানসিক অত্যাচার, বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলেছে মহিলার পরিবার। গ্রামের লোকও বলছে ডান, নিজেদের লোকও বলছে ডান, ডান বলে ঘোষণা। তাহলে কি উপায় হবে? গ্রামের মুখ্যমন্ত্রীকে ডাকছি, না বলছে তোমার 50,000 টাকা না দিলে কোনো ফাইসলায় আমরা বসবো না, কোনো ফাইসলায় বসবো না। 50,000 টাকা দিতে হবে, তারপরে ফাইসলায় বসবো। আমার 50,000 টাকাও নেই, আর গ্রামের সঙ্গে মিশতেও পারিনি আজ 4 বছর। থানায় জানিয়েছি, থানাও গেলাম, থানাও কিছু হলো নি। 3-4 বছর এরকমই চলছে। গ্রামের থেকে একঘরে হয়ে পড়ে আছে, না সামাজিক অনুষ্ঠান না কোনো কিছুতে মিশতে দেয় না। ও নিজের যেটুকু ভাগ জমিতে চাষ করছে এটুকু ভাগ জমিতে চাষ করে সংসারটাকে চালাচ্ছে। বাইরে ভাগ্নি ভাগনা লেখাপড়া করছে, জামাইবাবু অসুস্থ। নাকি মাঝে মধ্যে পাড়া প্রতিবেশীর লোক মাঝে মধ্যে বাড়িতে হামলা করে, দরজা ফরজা ভেঙে দিচ্ছে। তারা দেখার পর গ্রামের পার্টি পঞ্চায়েতই নাই। তার সমস্যাটা কি? ওদের সাথে সমস্যাটা কি হচ্ছে? ঘর যদি ভাঙে, এত আছে পার্টির পঞ্চায়েত ঘরের সামনে, ওকে তো বলতে পারতো। আমাদের সঙ্গে বসেনি। মানে ডেকেছিলেন? একবার ডেকেছিলেন, আমাকে ডাকতে হবে। আপনি তো মুখ্য গ্রামের, আপনি তো মুখ্য, তো আপনি ডেকেছিলেন ওকে মিটিং? আমি ডাকতে যাবো না। তাহলে কিভাবে সমস্যার সমাধানটা হবে? ও তো ডাকবে দেশকে, ওকে ডাকতে হবে দেশকে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে 2 দিনের ভিতরে আমি সমস্যাটাকে সমাধান করব। এবং যদি এইটা নিয়ে যদি ওই মহিলা যদি ঘর ছাড়া হয়ে থাকে বা ওনার পরিবার যদি ঘর ছাড়া হয়ে থাকে, কীভাবে ওনাদেরকে নিজের বাড়িতে আনার ব্যবস্থা করে সেটাও আমি ব্যবস্থা নেব এবং আমার নিজের পক্ষ থেকে প্রশাসনকেও জানাবো।